আমি কালকে একটা কথা বলেছি, সেজন্য আমি অত্যন্ত দুঃখিত। অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে আমরা দেখেছি যে ফ্যাসিস্ট গভর্নমেন্টকে, খুনি গভর্নমেন্টকে তারা পুনর্বাসনের জন্য বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। এই পুনর্বাসন বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করেছি। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটি রয়েছে, এই ব্যানারটির আন্ডারে যতগুলো কর্মসূচি পালন করা হয়েছে, সবগুলো কর্মসূচি কিন্তু ছাত্র নাগরিকের চাহিদার ভিত্তিতে দেওয়া হয়েছে। আমরা দেখেছি আমাদের যে বাংলা ব্লকেট কার্যক্রম, শাটডাউন কার্যক্রম, আমরা দেখেছি যে রিমেম্বারিং দ্য হিরোজ কার্যক্রম, মার্চ ফর জাস্টিস কার্যক্রম, যত ধরনের কার্যক্রম, পরবর্তীতে আমাদের 1 পয়েন্ট মুভমেন্ট, স্বৈরাচার পতনের যে আন্দোলন, সেটি কিন্তু দেখা গিয়েছে কি লং মার্চ, যেটি ছিল 5 অগস্ট। এই 15 বছর ধরে এই হত্যা, গুম, খুন, নির্যাতন, বিরোধী দলের উপর নির্যাতন, ফাঁসি, তারপরে বিচার বিভাগকে ব্যবহার করে যা তা করেছে এই শেখ হাসিনা। এবং শেখ হাসিনাকে পৃথিবীর ইতিহাসে অন্যতম একজন গণহত্যাকারী বলা হয়, যে কিনা 1 সপ্তাহের ভিতরে 1000 ছাত্রজন তাকে মেরেছে। সেই পতিত স্বৈরাচার যখন পালিয়ে গেল, 1 সপ্তাহ হয়েছে মাত্র, এখনই আপনার বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে। এবং এই যে আওয়ামী লীগ দলটা, এটা আসলে সবসময় ষড়যন্ত্র করতে সিদ্ধহস্ত। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি? আলোচনার বিষয়টা এত বেশি সিরিয়াস ছিল বলে মনে হয় না। তার একটা বক্তব্য আমাদের সামনে এসেছিল, সেটা প্রসঙ্গে কিছু কথা বলেছি। কিন্তু আজ একটা ঘটনা ঘটলো যেটা নিয়ে অনেকেই কথা বলছেন। সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কিছু বক্তব্য মিডিয়ার সামনে দিয়েছেন, যেগুলো নিয়ে কিছু কনফিউশন তৈরি হতেই পারে মানুষের মধ্যে। আমি পুরো উপদেষ্টা পরিষদের কাছে বিনীতভাবে আহ্বান এবং অনুরোধ জানাবো, তাদের বক্তব্যের ক্ষেত্রে তারা যাতে সচেতন থাকেন এবং এগুলো যাতে এমন কোনো পারসেপশন তৈরি না করে যে তারা কেউ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে পতিত যে স্বৈরাচার শেখ হাসিনা তার প্রতি সিম্প্যাথাইজার আছেন। যারা জয়ের বক্তব্য নিয়ে হাসাহাসি করতেছেন, হাসাহাসি করবেন না। একটা কথা মাথায় রাখবেন, সে যাতা বলতে পারে না। আপনারা যদি দেখবেন 7 তারিখে জয় যখন বললো, 6 তারিখে জয় যখন বললো, তারা রাজনীতিতে ব্যাক করবে না। 6 তারিখে বলছিল। 7 তারিখে কি বললেন? শেখ হাসিনা মরে যায়নি। 8 তারিখে কি বললেন? শেখ হাসিনা দেশে ফিরবেন। 9 তারিখে কি বললেন? যে নির্বাচন ঘোষণা হলে, অন্তর্বর্তীকালীন নির্বাচন ঘোষণা হলে শেখ হাসিনা দেশে ফিরবে। 10 তারিখে বললেন শেখ হাসিনা পদত্যাগ করে নাই, শেখ হাসিনা প্রধানমন্ত্রী। এই জিনিসগুলা কিন্তু হাসি ঠাট্টা করে ফেলে দেওয়া জিনিস না। গোপালগঞ্জ বাংলাদেশের বাইরের একটা অংশ। আমি জিজ্ঞাসা করছি তারা এই অসম্মানটা কেন করলো? আমি সজীব ওয়াজেদ জয়কে বলবো, আসো আসো, কিভাবে আসবা বলো। গোপালগঞ্জবাসী তারা বলতে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে চায় তারা। আমরাও বলি তাড়াতাড়ি নিয়ে আসেন না, দেরি করছেন কেন? যখন শেখ হাসিনার সংলাপের দাবি জানায় বা সংলাপের কথা প্রস্তাব করে, তখন আমার মনে হচ্ছিল যে এই খুনি মহিলা কার সাথে সংলাপ করবে। অবশেষে কঠিন তোপের মুখে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল এম সাকত হোসাইন তিনি বক্তব্য দিয়েছিল শেখ হাসিনাকে উদ্দেশ্য করে, আপনি দেশে আসেন, কিন্তু গণ্ডগোল করা যাবে না। তাকে দেশে কেন আসতে বলা হলো? একজন খুনিকে কেন দেশে আসতে বলা হলো? প্রিয় দর্শক, এই বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাকত হোসাইনকে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কঠিন হুঁশিয়ারি দিয়েছে এবং সকল প্রকার উপদেষ্টাদেরকেই কঠিন হুঁশিয়ারি দিয়েছে যে সাবধান, 5ই আগস্টের কথা আপনারা মনে করিয়ে দিবেন না। তারা অর্থাৎ বুঝাইতে চেয়েছে যে 5ই আগস্টে কিন্তু আমরা যেইভাবে সরকারকে দেশ থেকে তাড়িয়েছি, আপনাদেরকে গণ অভ্যুত্থানের মুখে আপনাদেরকে উপদেষ্টা বানিয়েছি, যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন তাহলে আপনাদেরকে কিন্তু টেনে গদি থেকে নামিয়ে দেবো, এরকম বক্তব্য কিন্তু তারা দিয়েছে। তো এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই বিষয়টি নিয়ে। তো চলুন আর কথা বাড়াবো না, সরাসরি আমরা মূল নিউজে চলে যাব। সবাইকে বলবো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি? আলোচনার বিষয়টা এত বেশি সিরিয়াস ছিল বলে মনে হয় না। তার একটা বক্তব্য আমাদের সামনে এসেছিল, সেটা প্রসঙ্গে কিছু কথা বলেছি। কিন্তু আজ একটা ঘটনা ঘটলো যেটা নিয়ে অনেকেই কথা বলছেন। সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কিছু বক্তব্য মিডিয়ার সামনে দিয়েছেন, যেগুলো নিয়ে কিছু কনফিউশন তৈরি হতেই পারে মানুষের মধ্যে। আমি পুরো উপদেষ্টা পরিষদের কাছে বিনীতভাবে আহ্বান এবং অনুরোধ জানাবো, তাদের বক্তব্যের ক্ষেত্রে তারা যাতে সচেতন থাকেন এবং এগুলো যাতে এমন কোনো পারসেপশন তৈরি না করে যে তারা কেউ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে পতিত যে স্বৈরাচার শেখ হাসিনা তার প্রতি সিম্প্যাথাইজার আছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি বিশ্বাস করতে চাই এখানে কেউ সেরকম নেই। উপদেষ্টাদের প্রায় সবাইকে আমি ব্যক্তিগতভাবেই চিনি এবং আমি আশা করি ব্যাপারটা তার না, কিন্তু তাদের সতর্ক থাকা দরকার আছে, কারণ বক্তব্যের এক ধরনের মিসইন্টারপ্রিটেশনের সুযোগ আছে। এই সরকারটা আমাদের সরকার। এই সরকারে বহু মানুষ উপদেষ্টায় অন্তর্ভুক্ত হয়েছেন যারা সেই অর্থে দীর্ঘকালীন ট্র্যাক রেকর্ড রাখতে পারেননি যে তারা এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন।
তারপর আমি জানি, আমি বিশ্বাস করি, ধরনের একটা সরকার যখন গঠিত হয় তখন নানা রকম দিক বিবেচনায় নিতে হয়, সেই বিবেচনা করে এটা হয়েছে, ফাইন। এই সরকারটা আমাদের সরকার, এই সরকারটা আওয়ামী লীগের হালুয়া রুটি খাওয়া ছাড়া যেসব মানুষ আছে প্রত্যেকের সরকার। সুতরাং এই সরকার সুন্দরভাবে দায়িত্ব পালন করুক, এবং এই ইনিশিয়াল এবং ক্রুশাল সময়টায় বাংলাদেশ এখনই খুবই একটা অস্থির অবস্থায় আছে। এমনকি বিশেষ করে শাসন বিভাগের যে প্রধান অস্ত্র, একটা দেশের প্রশাসন বা সরকারের যে প্রধান অস্ত্র, সেই পুলিশ ঠিকমতো কাজ এখনও শুরু করতে পারেনি। প্রশাসন, ব্যুরোক্রেসি, এর মধ্যে একই পুরনো চোর ডাকাতগুলোকে আমরা দেখছি উপদেষ্টাদের সাথে, সেগুলো নিয়ে আলাদা করে কথা বলতে চাই। সেই লোকগুলো আছে, তাদেরকে নিয়েই একই জিনিস চলছে। আমি জানি তাদের এগুলো ম্যানেজ করতে একটু সময় লাগবে, তো সরকার এখন খুব স্টেবল না, সে কারণে আমরাও একটা সিদ্ধান্ত রাখতে পারি যে এই সরকারের প্রতি, তাদের ভুলের প্রতি, তাদের যারা যা সমস্যা করছে সেটার প্রতি আমরা অন্তত কিছুদিন অপেক্ষা করবো, সময় দেবো, এটা আমার মনে হয় উচিত। কিন্তু এর মধ্যে এমন কিছু না ঘটুক যেটা আসলে খুব ওয়াইড স্প্রেড প্রবলেম তৈরি করে। আমি একটু আওয়ামী লীগ সম্পর্কে আমার মতামতের কথা বলি, এটা একটু জরুরি। আমি একটা ভিডিও করেছিলাম এটা নিয়ে, যে স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ কি থাকবে। আমি ডকুমেন্ট দিয়ে দেখেছি আওয়ামী লীগ ক্যান বি ট্রিটেড উইথ ইটস ওন মেডিসিন। এবারকার পতনের কিছুদিন আগে তারা জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল সন্ত্রাস দমন আইন 2009-এর 18-এর এক ধারা অনুযায়ী। আজকে দেখাচ্ছি না, আমি ওখানে দেখিয়ে পড়ে শুনিয়েছি। যে ধারায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল ঠিক সেই ধারায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া যায়, তাদেরকে একই ঔষধে ট্রিট করা যায়, যেটা তার নিজের তৈরি করা। আমার ব্যক্তিগত অপিনিয়ন ছিল এটা আমি মনে করি না এটা করব। আওয়ামী লীগের মৃত্যু পচন সব সিস্টেম্যাটিকলি হবে, এবং সেটা করার জন্য যা যা করা দরকার গণতান্ত্রিক পথে, তার পাপের পুরো ফিরিস্তির রেকর্ড, সেগুলোকে মানুষের সামনে ক্রমাগত আরও অনেক কিছুভাবে সেটা সম্ভব, সেটার কাজ আমরা করবো। কারণ যে দলটা এই স্টেটের স্ট্রাকচার ভেঙে দিয়েছে, অনেকে তো আমরা আসলে এই মিড জুলাই থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়া শুরু করেছি, আসলে আওয়ামী লীগের বহু আগে থেকেই কি করেছে আমরা কথা বলে গেছি। এদেশের বিচার বিভাগ রাখে নাই, এদেশের আইন বিভাগ রাখে নাই, এদেশের প্রতিটা কমিশন ধ্বংস করেছে, এই দেশটাকে ভাঙতে একটা মগের মুল্লুকে পরিণত করেছে। এটা স্টেটের কোনো লক্ষণ রাখে না, ওর পাপ অনেক পাপ। সেগুলো সব আমরা ওয়েল ডকুমেন্ট করে দীর্ঘদিন থেকে বলেছি, আমাদের এই রেকর্ডই আছে। আমি বলেছি আমার অন্তত এক যুগের রেকর্ড আমারই আছে, আরও বহু মানুষ আরও বেশি দিন থেকে বলছেন সেই জিনিসগুলো আছে। সুতরাং আওয়ামী লীগ দল হিসাবে যাতে একটা পচনশীল বস্তুতে পরিণত হয় সেটা ইনশিওর করার জন্য গণতান্ত্রিকভাবে যা করার আমি করবো। কিন্তু তারা আসুক, তারা এসে যদি মনে করে তারা তাদের দল ঠিক করতে পারবে। এখন শেখ হাসিনা কি দেশে আসতে পারেন? নিশ্চয়ই পারেন। শেখ হাসিনাকে দল গোছানোর দায়িত্ব নিতে পারবেন? নো ওয়ে। এই আপাদমস্তক একজন ক্রিমিনাল দেশে আসলে বাইরে থেকে দল গোছাবেন কিভাবে সম্ভব? ওনাকে এই ঠোকার সাথে সাথেই ওনাকে জেলে যেতে হবে, কারণ উনি শুধুমাত্র দুর্নীতি বা এই টাইপের বিষয় না, উনি মারাত্মক সব মানবতা বিরোধী অপরাধ করেছেন। পুরো এন্টায়ার শাসন আমলে উনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, হেফাজতে নির্যাতন, গায়েবী মামলা, কি করার নাই, কার তার নিজে কি হয় নাই। আর এই জুলাইয়ের পর থেকে তো এই ম্যাসাকারের ইতিহাস আমাদের এই মাটিতে, এই শতাব্দীতে, আগের শতাব্দীতে কখনোই ছিল না। এই বর্বর একজন মানুষ দেশে ফিরে এসে দল গোছানো শুরু করবেন? নো ওয়ে। তার বোন শেখ রেহানা, তার সন্তান সজীব ওয়াজেদ জয়, যিনি এখন খুব কথাবার্তা বলছেন, সবাই দেশে আসতে পারেন, সবাইকে বিচার ফেস করতে হবে, সবাইকে জেলে যেতে হবে, এবং অবশ্যই আমরা এই নিশ্চয়তা দেব এই দেশে জেনুইন বিচার হবে। আমরা ইনসাফ আওয়ামী লীগের প্রতি, শেখ হাসিনা, শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ জয়ের প্রতি ইনসাফ করতে চাই। যদি জেনুইন বিচারে তারা দায়মুক্ত, তারা নির্দোষ প্রমাণিত হন, অবশ্যই তারা মুক্তি পাবেন, তারা দল গোছাবেন। এই সময়ের মধ্যে আওয়ামী লীগ তাদের মতো করে আর যারা আছেন তারা চেষ্টা করতে পারেন, কিন্তু যারা চেষ্টা করে প্রত্যেকে এর মধ্যে নানা রকম করাপশন এবং নানা রকম অপরাধের সাথে ইনভলভড। আমি এখনও একটা জিনিসে অবাক হই, খুব দ্রুত করা উচিত। আমি জানি যে এই সরকারের নানান রকম চ্যালেঞ্জ আছে, আমি ভেতরে না থেকে, আমরা হয়তো বাইরে থেকে যেভাবে বলতে চেষ্টা করি সেটার চাইতে সিচুয়েশন আরও টাফ। আমি বিশ্বাস করি নানা দিক থেকে সরকারকে আনস্টেবল করার চেষ্টা, ডিস্টেবিলাইজ করার চেষ্টা আছে। তার মধ্যেও আমার মনে হয় খুব দ্রুত আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কমিশনই তৈরি হওয়া উচিত, যারা আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকা মানুষ যারা এই সব বিভৎস অপরাধের সাথে জড়িত। এবং এই কমিশন শুধু আওয়ামী লীগ না, প্রশাসনের, পুলিশের কোথাকার কোনখানে কে আছেন, যে যেখানে আছেন, কোন ব্যবসায়ী, প্রত্যেককে নিয়ে আইডেন্টিফাই করবে এই দেশটাকে ভেঙে ফেলার মধ্যে কারা কারা জড়িত ছিল। ইভেন এর মধ্যে তথাকথিত শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিসেবীরাও ছিলেন। মত প্রকাশের স্বাধীনতা বা আপনি কারো পক্ষে যাওয়া কোনো সমস্যা নাই, এটা গণতন্ত্র। কিন্তু একটা ফ্যাসিবাদকে, একটা ফ্যাসিস্ট সরকারকে, ফ্যাসিস্ট কৌশল, আমি প্রায় বলি যে এটা ফ্যাসিস্ট সরকার না, একটা মাফিয়া সরকারকে এন্ডোর্স করে ক্ষমতায় থাকার জন্য যা যা করা হয়েছে প্রত্যেকে এই লিস্টে আসতে পারেন। আমি দেখলাম বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন আছে তারা একটা তালিকা দিয়েছেন তথাকথিত সাংবাদিকদের যারা আসলে এই মাফিয়াদের সফট পাওয়ার হিসেবে কাজ করে। সো একটা কমিশন যেগুলো সবাইকে খুঁজে বের করবে, এর মধ্যে যারা ক্রিমিনাল অফেন্স করেছে বিচার তো হবে ক্রিমিনাল অফেন্সের, আর কিছু কিছু মানুষকে আমরা নৈতিকভাবে বয়কট করব। কিছু কিছু মানুষ ক্রিমিনাল অফেন্স করেছেন, সেই মানুষগুলো ক্রিমিনাল অফেন্সের বিচারের প্রক্রিয়া শুরু হবে। এই প্রক্রিয়া শেষ হবে, আওয়ামী লীগ কিছুটা সাফ সুতরা হবে, তারপর তারা আস্তে আস্তে রাজনীতি করার চিন্তা করুক। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে এসে রাজনীতি করবেন, আবার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আসবেন এবং সেটা করবেন। 15 বছর ধরে
এই হত্যা, গুম, খুন, নির্যাতন, বিরোধী দলের উপর নির্যাতন, ফাঁসি, তারপরে বিচার বিভাগকে ব্যবহার করে যা তা করেছে এই শেখ হাসিনা। এবং শেখ হাসিনাকে পৃথিবীর ইতিহাসে অন্যতম একজন গণহত্যাকারী বলা হয়, যে কিনা 1 সপ্তাহের ভিতরে 1000 ছাত্রজন তাকে মেরেছে। সেই পতিত স্বৈরাচার যখন পালিয়ে গেল, 1 সপ্তাহ হয়েছে মাত্র, এখনই আপনার বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে। এবং এই যে আওয়ামী লীগ দলটা, এটা আসলে সবসময় ষড়যন্ত্র করতে সিদ্ধহস্ত। আপনি জানেন যে সেনাবাহিনীর ভিতরে কুকরার চেষ্টা করলো, তাদের অনুগত সেনাবাহিনী দিয়ে ব্যর্থ হলো, জুডিশিয়াল কুকরার চেষ্টা করলো, অনুগত বিচারক দিয়ে ব্যর্থ হলো। এখন এরা সংখ্যালঘু সাম্প্রদায়িক কার্ড খেলতে চায়। আমি আমি গতকালকে একটা ভিডিওতে দেখিয়েছি যে যে যেই সব সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে, বলা হচ্ছে এগুলোর 100% মিথ্যা। 2-1টা হিন্দু বাড়িতে হামলা হয়েছে, কিন্তু ওইসব হিন্দুরা আওয়ামী লীগ করতো এবং আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থা তারা বিএনপির উপরে নির্যাতন করতো। এই কারণেই তাদের আওয়ামী লীগ পরিচয় আক্রমণ করা হয়েছে, হিন্দু পরিচয় না। আমি বারে বলতেছি যে বাংলাদেশে হিন্দু পরিচয় কাউকে এখনো আক্রমণ করা হয়নি। কিন্তু এই আওয়ামী লীগ এবং তাদের যে দোসর ভারতের কিছু, আমি ভারতের সবাই বলবো না, ভারতের অধিকাংশ মানুষ কিন্তু বাংলাদেশের পক্ষে, কিন্তু ভারতের কিছু হিন্দুত্ববাদী যাদের সঙ্গে ভারতের সরকারের সম্পর্ক থাকতে পারে, তারা মিলে এই সব ভুয়া নিউজগুলো একেবারে প্রচার করতেছে এবং একটা মহা একটা আপনার ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র তারা একটা প্লট তৈরি করেছিল, কিন্তু সেটা কিন্তু আমাদেরকে ব্যর্থ করে দিতে হবে। অলরেডি ব্যর্থ হয়েছে। আমাদের পাশে বিশ্বের সবচেয়ে বড় বড় যে ফ্যাক্ট চেকাররা আছে, এই আওয়ামী লীগ আজীবন গুজব ছড়িয়েছে, 15টা বছর ধরে সিআরআই দিয়ে গুজব ছড়িয়েছে, এখনো পর্যন্ত গুজব ছড়াচ্ছে। এবং এখন আবার দেখি যে আমাদের ইউনূস সরকার গণতন্ত্রের নামে এদেরকে বিভিন্ন সুযোগ দিচ্ছে। যেমন ওই যে বঙ্গবন্ধুর 15 আগস্টে বিভিন্ন আচার আচরণ, যারা 15 বছর ধরে বিরোধীদেরকে তাদের কিছুই করতে দেয় নাই, কোনো গণতান্ত্রিক অধিকার লেভেল প্লেভেল কিছু দেয় নাই। এখন গণতন্ত্রের নামে এই আওয়ামী লীগকে আবার রাজপথে আসার সুযোগ দেওয়া, যারা 1 সপ্তাহ হয় নাই গণহত্যা চালিয়েছে, এখন এটাকে কিভাবে দেখবেন আমি জনগণের উপর ছেড়ে দিলাম। শুধু এটা বলি যে এই সংখ্যালঘু কার্ড খেলার জন্য এই দেশে থাকা 5 নেতার নির্দেশে এই দেশকে অস্থিতিশীল করে ইউনূস সরকারকে উৎখাতের পরিকল্পনা ছিল আওয়ামী লীগের। এবং এই দেশকে অস্থিতিশীল করতে প্রায় 1000 কোটি টাকার বাজেট ছিল ওদের। এবং ওরা সংখ্যালঘু হিন্দুদেরকে হাতিয়ার বানিয়ে ওরা এই কাজগুলো করত। এবং ওরা এই সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা, খ্রিস্টানদের উপর হামলা, ওদের বাড়ি ঘরে হামলা, ওদের উপাসনালয়ে হামলা, এগুলো আওয়ামী লীগের নির্দেশেই করত। করে আপনার ওরা আপনার দেশকে অস্থিতিশীল করে ভারতকে দেখাতো যে দেখো দেশে কিন্তু হিন্দুরা নিরাপদ না। সুতরাং ভারত একটা আক্রমণ করতো, এইভাবে চেয়েছিল যে ওরা আবার ক্ষমতা ছিনিয়ে আনতে। এটা মহা পরিকল্পনা করেছিল। এবং ঢাকা সহ সারা দেশ আপনার উত্তপ্ত করতে এই পলাতক হাসিনার নেতৃত্বাধীন এই খুনি আওয়ামী লীগ সরকারের 5 জন নেতা, তারা 1000 কোটি টাকার প্রজেক্ট নিয়েছিল। এবং এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পাওয়া 5 জন নেতা ছিলেন শরীফ ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, হাসান মাহমুদ, বাহাউদ্দিন নাসিম এবং মাহবুবুল আলম হানিফ। এবং আওয়ামী লীগের এই পরিকল্পনার অংশ হিসাবে প্রধান টার্গেট করা হয়েছে হিন্দুদেরকে। এবং গোপনীয়তা রক্ষা করে আপনার সদ্য পরিচয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের উপধর্ম বিষয়ক সম্পাদক, তিনি হচ্ছেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপধর্ম বিষয়ক সম্পাদক আমির হামজা। এই আমির হামজার সঙ্গে ছদ্মবেশে একটা লোক, যে পরিচয় দিয়েছে আমি ছাত্রলীগের লোক, কিন্তু আসলে সে ছাত্রলীগের লোক না, সে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর লোক। তার সঙ্গে কথা বলে জানা যায় যে সারা দেশে, এই আমির হামজা বলে যে সারা দেশে সংখ্যালঘুদের বাড়ি ঘরে গোপনীয়তা রক্ষা করে হামলার নির্দেশ আছে বিদেশে পলাতক নেতাদের কাছ থেকে। এবং যদি করতে পারে তাহলে বড় অঙ্কের একটা পুরস্কারও দেওয়া হবে। এবং ছাত্রলীগের নেতা আমির হামজা, আপনার আবার ভুল বুঝি না, আমির হামজা মানে আমাদের ওই হুজুর আমির হামজা না, আমাদের আলেম আমির হামজা না, এটা হচ্ছে ছাত্রলীগের আমির হামজা। এই ছাত্রলীগের আমির হামজা আরো বলেন যে আওয়ামী লীগ যেহেতু এখন মাঠে নামার কোনো ইস্যুও পাচ্ছে না, সাহসও পাচ্ছে না, সেহেতু এই হিন্দুদের উপর হামলা চালিয়ে একটা ইস্যু তৈরির চেষ্টা করতেছে। এবং এর জন্য ব্যবহার করা হচ্ছে পদপদবিহীন ছাত্রলীগ এবং যুবলীগ এবং যাদেরকে মানুষ কম চিনে সেই সব তরুণ কর্মীদের। আপনারা দেখবেন যে তারা ইদানিং আবার ওই যে ধুতি পরে ওই সংখ্যালঘু সেজে আবার সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আবার মিছিল মিটিং করতেছে। তো পুরাতন বিভিন্ন সময়ের বড় সমাগমের সাথে আওয়ামী লীগের স্লোগান জুড়ে দিয়ে চালানো হচ্ছে ভার্চুয়াল গুজব, আর এর জন্য খরচ করা হচ্ছে মোটা অঙ্কের অর্থ। এবং এই ছাত্রলীগ নেতা আমির হামজার কাছ থেকে আরো জানা যায় যে সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলার পরিকল্পনা সফল হলে আওয়ামীপন্থী বিভিন্ন সামাজিক সংগঠন এবং সুশীল সমাজের লোকদের দিয়ে সংখ্যালঘুদের রক্ষার ইস্যু নিয়ে মাঠে নামানো হবে। এবং সেখান থেকে তারপর আস্তে আস্তে যোগ দিবে এই পরিচয়হীন আওয়ামী লীগের কর্মী সমর্থক, যাদেরকে মানুষ কম চিনে। এবং সমাগম যদি কন্টিনিউ করতে পারে তাহলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আস্তে আস্তে সারা দেশের নেতা কর্মীরা একযোগে মাঠে নামবে, এরকম একটা পরিকল্পনা দলটি রয়েছে। এবং রাজধানীর কাটাবন এলাকায় ভিন্ন পরিচয়ে স্বেচ্ছাসেবক লীগের আরেক নেতা বলেন যে সংখ্যালঘুদের মানে গোপনে আর কি সংখ্যালঘুদের বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবং বিএনপি জামাতের বিরুদ্ধে দাঁড় করাতে কাজ করছেন ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী। এই কাজের জন্য সংখ্যালঘু এবং সুশীল সমাজের কিছু ব্যক্তির কাছে টাকা পৌঁছে দিতে জয়দেব নন্দীকে অর্থ দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের আরেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক। 2012 সালে চট্টগ্রামের বদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার দোষে 13 জন নিহত ঘটনায় প্রধান অভিযুক্ত। তো এই আব্দুর রাজ্জাক এখন এই জয়দেব নন্দীকে দিয়ে এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করে বিএনপি জামাতকে দোষ দেওয়ার পরিকল্পনা করতেছেন। এবং এই বৃহৎ পরিকল্পনার অংশ হিসাবে গত শুক্রবার এবং শনিবার ঢাকার শাহবাগে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহসভাপতি স্থপতি ইকবাল হাবিব
এর নেতৃত্বে একটা গ্রুপ শাহবাগে জড়ো হয় এবং সূত্র বলতেছে যে এই স্থপতি ইকবাল হাবিব আগামী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যে নির্বাচন, সে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে কিন্তু তিনি নির্ধারিত ছিলেন। তো এমনকি সারা দেশে সহিংসতা করতে যে 1000 কোটি টাকার পরিকল্পনা হয়েছে তার অর্ধেকটাই এই বরাদ্দ পেয়েছে, মানে বরাদ্দ তিনি পেয়ে গেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা নয়া দিগন্তকে বলেন যে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনে যখন গণহত্যা চলেছে, যখন এই 2 সপ্তাহের ভিতরে হাজার হাজার লোককে খুন করা হয়েছে, তখন তখন আপনার এই মানে কেউ এই মানে এই কোনো বড় বড় কর্মকর্তা এই বা যারা সুশীল, বিশেষ করে এই যে আমাদের এই ইকবাল হাবিবের মতো লোকেরা, তারা কিন্তু কোনো কথা বলেননি। অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে আমরা দেখেছি যে ফেসিস্ট গভর্নমেন্টকে, খুনি গভর্নমেন্টকে তারা পুনর্বাসনের জন্য বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। এই পুনর্বাসন বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করেছি। আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটি রয়েছে, এই ব্যানারটির আন্ডারে যতগুলো কর্মসূচি পালন করা হয়েছে, সবগুলো কর্মসূচি হচ্ছে কিন্তু ছাত্র নাগরিকের চাহিদার ভিত্তিতে দেওয়া হয়েছে। আমরা দেখেছি আমাদের যে বাংলা ব্লকেট কার্যক্রম, শাটডাউন কার্যক্রম, আমরা দেখেছি যে রিমেম্বারিং দ্য হিরোজ কার্যক্রম, মার্চ ফর জাস্টিস কার্যক্রম, যত ধরনের কার্যক্রম, পরবর্তীতে আমাদের 1 পয়েন্ট মুভমেন্ট, স্বৈরাচার পতনের যে আন্দোলন, সেটি কিন্তু দেখা গিয়েছে কি লং মার্চ, যেটি ছিল 5 অগস্ট, এই লং মার্চ এগুলি কিন্তু ছাত্রদের, নাগরিকদের, সমাজের সব ক্লাসের মানুষের চাহিদার ভিত্তিতে কিন্তু দেওয়া হয়েছিল। অর্থাৎ সেই জায়গায় আমরা সমন্বয়ক যারা রয়েছে, আমরা সমন্বয়কটা শুধুমাত্র সমন্বয় করেছি। আরেকটা জিনিস যদি আপনারা দেখেন, সেখানে আমাদেরকে যখন উঠিয়ে নিয়ে যায়, তখন কিন্তু যাত্রাবাড়িতে, উত্তরাতে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু সমন্বয়ক ছাড়াও কিন্তু আন্দোলন হয়েছে। অর্থাৎ এই আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমন্বয়ক থাকছে কি থাকছে না সেটা মুখ্য না। মুখ্য হচ্ছে যদি নির্যাতন হয়, সেখানে নির্যাতনের বিরুদ্ধে ছাত্র নাগরিক দাঁড়িয়ে যায়। এই ছাত্র নাগরিক যদি চায় যে আমাদের মধ্য থেকে রাজনৈতিক পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র পুনর্গঠন সম্ভব, পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে, তাদের যদি দাবি থাকে, সেক্ষেত্রে সেটি নিয়ে আমরা পরবর্তীতে ছাত্র নাগরিকের মতামতের ভিত্তিতে আমরা ইতিবাচক সিদ্ধান্ত নিই। অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং এই ফেসিজমকে যারা এতদিন পর্যন্ত যারা এই ফেসিজমের যারা হচ্ছে বেনিফিশিয়ারি ছিল, তাদেরকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। তৃতীয়ত, মিডিয়া কর্মীদের কাছে আমাদের আহ্বান থাকবে, যারা এই ফেসিস গভর্নমেন্টকে এতদিন পর্যন্ত সার্ভ করেছে, টিকিয়ে রেখেছে, বিভাজনের রাজনীতি বিদ্যমান করে যারা এই ফেসিস গভর্নমেন্টকে সেবা দিয়েছে, তাদের খবর যেন প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা না হয়, সেই জায়গাতে জনগণ আমরা মিডিয়া কর্মীদের যারা জয়ের বক্তব্য নিয়ে হাসাহাসি করতেছেন, হাসাহাসি করবেন না। একটা কথা মাথায় রাখবেন, সে যাতা বলতে পারে না। আপনারা যদি দেখবেন 7 তারিখে জয় যখন বললো, 6 তারিখে জয় যখন বললো তারা রাজনীতিতে ব্যাক করবে না, 6 তারিখে বলছিল। 7 তারিখে কি বললেন? শেখ হাসিনা মরে যায়নি। 8 তারিখে কি বললেন? শেখ হাসিনা দেশে ফিরবেন। 9 তারিখে কি বললেন? যে নির্বাচন ঘোষণা হলে, অন্তর্বর্তীকালীন নির্বাচন ঘোষণা হলে শেখ হাসিনা দেশে ফিরবেন। 10 তারিখে বললেন শেখ হাসিনা পদত্যাগ করে নাই, শেখ হাসিনা প্রধানমন্ত্রী। এই জিনিসগুলো কিন্তু হাসি ঠাট্টা করে ফেলে দেওয়া জিনিস না। আপনারা হাসি ঠাট্টা করতে পারেন, করেন, যত খুশি মন চায় করেন, কিন্তু হাসি ঠাট্টার জিনিস না। আমরা যাদেরকে নিয়ে স্বপ্ন দেখতেছি না, তারাই দেশটা ডুবাবে। সত্যি করে বলতেছি, তারাই দেশটা ডুবাবে। আর শেখ হাসিনা এয়ারপোর্টে নামলে আর লক্ষ লক্ষ মানুষ শেখ হাসিনাকে রিসিভ করতে গেলেও সেটা অবাক হবেন না। সেটা তো অবাক হবেন না, কারণ ইন্ডিয়া তো সহজে ছেড়ে দিবে না। যেভাবে দেশ চলতে সেভাবে চলতে থাকলে অবাক হওয়ার কিছু নাই। শেখ হাসিনা দেশে নামবে, তাকে পুলিশ প্রোটোকল দিয়ে, সেনাবাহিনী প্রোটোকল দিয়ে তারা নিয়ে যাবে, এটা অবাক হওয়ার কিছু নাই। ঘোষণাটা কিন্তু সাদে দেয় নাই যে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী পদত্যাগ করে নাই। মাথায় রাখতে হবে, রাষ্ট্রপতিও তার, সেনাবাহিনীও তার, সবকিছুই তার। দেখছেন না রাষ্ট্রপতি আপনার ডক্টর ইউনূস সাহেব যখন শপথ গ্রহণ করলো, তার মুখ পুড়ে গেছে, আর প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করলে মুখে হাসি। ভাই, সব ভালো না। সেনাবাহিনী এখানে মারতেছে, কেউ চাঁদা উঠাইতে গেলে সেখানে মারামারি করতেছে, এত খুশি হবেন না। খুশি হওয়ার কিছু নাই, সত্যি বলতেছে, খুশি হওয়ার কিছু নাই। একটা কথা মাথায় রাখবেন, আবার আবেগ দিয়ে সবকিছু হইলেও আবেগ দিয়ে রাজনীতি হয় না। আমার ভিডিও আপনার দেখতে হবে না, আমাকে আনসাবস্ক্রাইব করে চলে যান। আমার ভিডিও দেখতে হবে না, কারণ আমি যুক্তি দিয়ে কথা বলবো। যুদ্ধটা আমরা করতেছি ভাই, 15টা বছর যুদ্ধ করতেছি। হ্যাঁ, 15টা বছর যুদ্ধ করতেছি। এখন যদি আমি উচিত কথা বলি, এখন তো রাগ করবেন। উচিত কথা বললে তো রাগ করবেন। এখন 1971-এর পর, দেশ স্বাধীন করার পর, শেখ হাসিনা পদত্যাগের আগের দিন বলে গেছে দেশটা তার বাপের, তার বাপ দেশ স্বাধীন করছে, বলছে না? দেশ কি তার বাপ একা স্বাধীন করছিল? কুলি মজুরি সবাই দেশ স্বাধীন করছিল একসাথে। নামটা কিন্তু ওই আওয়ামী লীগ দিয়ে দিচ্ছে, আওয়ামী লীগ দেশ স্বাধীন করছে। এই তকমা কিন্তু গায়ে লাগাই দিছে। এটা ভুলে যাবেন না। সেই পথে কিন্তু শিক্ষার্থীরাই হাঁটতেছে। শিক্ষার্থীরা কিছু হইলে দেশটা তারা স্বাধীন করছে। আরে ভাই, আবু সাইদের পরে 2nd পার্সন কে মারা গেছিল? অসীম নাকি চিটাগাং ইউনিভার্সিটির উনি ছাত্র দলের নেতা। সম্পূর্ণ ক্রেডিট তারা দেন না ভাই, তারা যেটা বলতেছে সেই কথায় নাইছেন না। এভাবে নাচতে নাচতে শেখ হাসিনা একদিন দেশে আসলো, অবাক হওয়ার কিছু নাই, কোনো কিছুই নাই। আমাকে একটা পাঠাইছিল, আমি মানে পিকচারটা আমি করতে পারি না, গ্লেট হয়ে গেছে, যে হলে লাগানো হয়েছে যারা বৈষম্য বিরোধী মানে আন্দোলন করে সরকারের পদত্যাগ করে তাদের রুম, ওর বিনা অনুমতিতে ঢুকবেন না। তারা ছাত্রলীগ ছাত্রদল ঠিকই রুম থেকে বের করছে, তাদের একক আধিপত্য বিস্তার করতেছে এখন। এগুলা ভালো লক্ষণ না ভাই, যেভাবে নেন এগুলা ভালো লক্ষণ না। যা মন চাই বলেন, আমার গালি দেন, আমার আনসাবস্ক্রাইব করে চলে যান, আই ডোন্ট কেয়ার। আমি সত্য হক কথা বলবো, হক কথা বলে আসতেছি। সহজ ছিল না পথ চলাগুলা,
এত সহজ ছিল না, এখন যেভাবে দেখতেছেন তো সহজ ছিল না। আর জয় যে কথাগুলো বলছে হাসি ঠাট্টা দৌড়াই দিচ্ছেন, নো, হাসি ঠাট্টার কিছু হয় না এখানে, সব কিছুতে মজা নিয়েন না। দেখলাম এটা নিয়ে মানুষ টল করতেছে, ভুলে গেলে চলবে না সে একজন সাবেক প্রধানমন্ত্রীর সন্তান। আবার এটাও বলছে বিএনপির সাথে একসাথে কাজ করতে চায় গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য। 11/11 মধ্যে ঘটতেছে। আপনি একটা জিনিস মিলাই নেবেন, শেখ হাসিনার মুখে ভাষা কি ছিল? শেখ হাসিনা বলতে যে দেশটা স্বাধীন করছি, কোনো পাকিস্তানি দোষরা এই দেশ ক্ষমতা আসতে পারবে না। পাকিস্তানি বলতে কাদের? বিএনপি জামাতকে বলতো না? সার্জিল নাকি সার্জিস নাকি নাম এই ছেলেটা বারবার করে বলছে দেশ স্বাধীন করছে অন্য কারো ক্ষমতায় বসানোর জন্য না। ক্ষমতায় বসানো তুমি কে? হু আর ইউ? আমি চুপ ছিলাম, আমার ভিডিও আমাকে আনসাবস্ক্রাইব করে চলে যান, আই ডোন্ট কেয়ার। আমার যারা সত্য কথা বলতে হবে, দেশ সংস্কার করার নামে শেখ হাসিনা দেশে আনার প্ল্যান, এগুলা ভাই ভুলে যাবেন না। গণ অভ্যুত্থান ইন্ডিয়া ঠেকাইতে পারে না, কিন্তু এই প্ল্যান আপনারা ঠেকাইতে পারবেন না। আজকে আন্দোলন করতে বলেন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো আপনারা দেখলেন, অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে এখন আপনারা জানিয়ে দিন। হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক যে এই বক্তব্যটি দিয়েছে বা অন্তর্বর্তীকালীন উপদেষ্টাদের যে কঠিন হুঁশিয়ারি দিয়েছে, এই ব্যাপারটি নিয়ে যদি আপনার কিছু বলা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে দিন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।